এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সবাই এসে হাত মেলাচ্ছে জয়ের সাথে। জয়ের একটু হাতের ছোঁয়া পেতে কত উদ্গ্রীব তারা। অন্তর মনে হলো জয় যেন আরো ক্ষমতাসীন হয়ে উঠেছে দেশের এই হাঙ্গামায়। তাই তো হবার কথা। মুসলিমরা যত এদের জুলুমের শিকার হয়ে দুর্বল হয়ে পড়বে, এরা অপেক্ষাকৃত তত দাপটে দেশ ঝলসাতে অগ্রসর হবে। এটাই তো আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র, ল অফ রিলেটিভিটি। জয় এই সূত্রটার চরম বিশ্বাসী। অন্তরেই দেশের কুকুর সম জনতার প্রতি আক্রোশ জমল। এরা কুকুরের চেয়েও ভালো লেজ নাড়ানো প্রজন্ম, যারা আরামপ্রিয়, পরিবার ও নিজেকে নিরাপদে রাখতে ড্রেনের পানিকেও পবিত্র বলে ঠোঁট এলিয়ে হাসে। এরা প্রতিবাদ, পরবর্তী পরিণাম চিন্তা করে হিংস্র হায়নাকে গবাদি পশুর মতো উপকারী বলে স্বীকার করে নেয়। জয় অন্তর দিকে ঝুঁকে আস্তে করে বলে, এত সম্মান আগে পেয়েছো কখনো? যত অপদার্থ তুমি ভাবো আমায়, আমি ঠিক ততটাই পদার্থ। তোমার দেখার দৃষ্টিকোণ খারাপ ঘরওয়ালি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে এই দৃষ্টিকোণ যেন আজীবনেও এক ফোঁটা না বদলায়। চিরদিন এই দৃষ্টিতেই দুনিয়া দেখে মরতে চাই। যা পিপির গলা। শালির মুখ তো মুখ না, এসএজি রাইফেল। মিঠা কথা জানো না শালি, মিথ্যা হলেও চলবে। তোর মুখে নিজের প্রশংসা শুনে মরণ কবুল বউ। তুমি মিঠা কথা শুনতে চাও কেন শালা? যখন জানো আমার মুখে তা বেরোবে না, তবে যদি মরণ কবুল হয় তো শেষবার একবার বলবো, কবে মরতে চান? আমি প্রস্তুত হই মিঠা কথা বলতে। যা অবাক হয়ে তাকায়, গর্বিত ভাবে বলে, অ্যাজ হাজবেন্ড সো হিজ ওয়াইফ। সাব্বাস। কোন সম্বন্ধীর সওয়াল কয় আমাদের জুটি ভালো না? তার মাকে আসসালামু আলাইকুম। শহীদ মিনার চত্বরে এসে হু হা করে হেসে উঠে জয়। ইঙ্গিতপূর্ণ হাসে। এখানে কতবার অন্তুকে হেনস্থা করেছে, র্যাক দিয়েছে। সেই মেয়ে আজ তার ঘরওয়ালি। ক্লাস শেষ করে সেদিন অন্তু জয়ের সাথে বাড়ি ফিরেছিল। ফেরার পথে নতুন বর্ষের বই কিনে নিয়ে এলো এক গাদা ধরে। জয় কোম্পানি আইন বইটা হাতে নাড়ে চাড়ে আর বলে, কি বাল পড়ে সব? এসব পরে কোনো লাভ আছে? এই বয়সে আমরা বিক্রিয়া করতে গিয়ে সায়েন্স ল্যাবরেটরি ব্লাস্ট করে এসেছি। ওরা ব্যবসা আইন পড়ছে। দেশের কি অধপতন এমনি এমনি হলো? যাই হোক, জয় বাংলা। মামা, বইটা বউয়ের জন্য প্যাক করে দেন। তারা অনেকক্ষণ ধরে রোদের তেজে খামার্ত দেহে দাঁড়িয়েছিল ব্রিজের উপর। এরপর জয়ের কত সব আস্তানায় ঘুরেছে জয় অন্তুকে নিয়ে। জোর করে ব্রিজের নিজের ছোট্ট খুপড়িগুলো টোস্ট বিস্কুট খেতে টঙের দোকান। গরমের মধ্যে বাচ্চাদের সাথে মাঠে নেমে ক্রিকেট খেলে শার্ট ভিজিয়ে এলো। তা খুলে অন্তুর হাতে দিয়ে শুধু গেঞ্জি পরে বাকি পথ পার। এক গাদা লাল আইসক্রিম কিনে তা খেতে খেতে হেসে লুটিয়ে পড়ছিল বাচ্চাদের সাথে। অন্তু অবাক হয়, এরাও বাচ্চা, ওরাও। তবু এই বৈষম্য কেন? কিসের আক্রোশ? শহরের সব কুকুর বিড়াল জয়কে চেনে যেন। দেখা হলেই লেজ নেড়ে পিছে হাঁটা শুরু করলো। এরা জয়ের হাতের বিস্কুট, রুটি, কেক সব খায়। আজও কোথাও বেরোনোর আছে বোধহয় দুই ভাইয়ের। তারা কোনো কিছুর খোঁজে যাবে, সফল হয়ে ফিরবে আজ। গোসল করে দুজন কিসের এক আলোচনায় বসেছিল। সেখানে কারো উপস্থিতি নট অ্যালাউ। হামজা এরপর বেরিয়ে গেছে কোথাও। জয় ঘুমিয়ে পড়ল। এই ফাঁকে অন্তু যায় একবার নিচের তলার বড় ঘরে। বাকি সব ঠিক আছে, মেয়েগুলো আর নেই। মদের কেস অর্ধেকের বেশি চলে গেছে। যা আছে তা সম্ভবত নিজেদের জন্য রাখা। বাচ্চাদের খোরাক হিসেবে যা পানি এবং খাবার দাবার দেয়া হয় সেটা অমানসিকভাবে, যাতে ওরা মরবেও না, বাঁচাও হবে কঠিন। অন্তুর নিজ বিচক্ষণতায় এতে একটা আন্দাজ করে, এদের যদি মারাও হবে তবে সেটা পরে, এবং খুব একটা শাস্তি দেবার নয়, কারণ ওরা এখনো কিছু করেনি, ছোট মানুষ। এদের বড়জোর দুনিয়া থেকে মিটিয়ে দিতেই মেরে ফেলা হবে। কিন্তু এই যে শাস্তিগুলো ওদের দেওয়া হচ্ছে, এটা কোনো উদ্দেশ্য মাফিক। এরা কাউকে খুঁজছে, কাউকে কাবু করতে চায়।
বড়শির আগায় যে টোপ দেওয়া হয় মাছ শিকার করতে, বাচ্চাগুলো আপাতত সেই টোপ হিসেবে কাজ করছে। দিনের আলো প্রবেশের ছোট্ট কোনো ছিদ্র সেই নেই সেখানে। সিঁড়ির ওপরের লম্বা বারান্দায় ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন, সেখান থেকে আলো আসার জো নেই। তবু অন্তু দাঁড়িয়ে চেয়ে থাকে আব্দুল আহাদের শুকনো মুখখানার দিকে। আধো অন্ধকারে সে আসরের নামাজ আদায় করে। তার পেছনে জামায়াত দাঁড়িয়েছে। পুচকে একটা সমাবেশ। তো স্বৈরাচাররা ভয় পাবে না কেন? এই সমাবেশকে এভাবে চলতে দিলে এই পুচকের সমাবেশ কি একদিন বিশাল আকারে তাগড়া শিবির যুবকের সমাবেশে পরিণত হবে না? হবে তো। ভয় পাওয়া জায়েজ। অন্তু নিনিমেষ চেয়ে থাকে। রুকু থেকে যখন সিনা চওড়া করে আব্দুল আহাদ সোজা হয়ে দাঁড়ায়, ঠিক যেন সিনাটা 10 মাইল প্রশস্ত পাহাড়ি ঢালের ন্যায় শক্ত অটল, যে বুকে বুলেট লাগলে ফিনকি দিয়ে বেরিয়ে আসবে তাজা গরম রক্ত। তবু মাথা নোয়াবাদ নয়। কেউ আসছে, হেঁটে আসছে এই দিকে। অন্তু হৃদযন্ত্র অতি সক্রিয় হয়ে উঠল। মেরুদণ্ড বেয়ে এক প্রকার আতঙ্কিত শিহরণ নিচে নামছে। হামজা আসছে। এরপর অন্তু ফিরে তাকায় না। শরীরে সংবেদী পেশিগুলো অসাড় হয়ে আছে। পা থমকে দাঁড়িয়ে রইল। কেউ হেঁটে এসে পেছনে খুব কাছে দাঁড়ায়, নির্লজ্জের মতন। শরীরের গন্ধটা অন্তু চেনা। চোখ দুটো শক্ত করে বুঝে প্রশস্ত হয় সেই পরিস্থিতি সামলাতে। বাচ্চারা তখনও নামাজ পড়তেছে। ছোট্টগুলো ভয় পাচ্ছে নামাজে। হাত বেঁধে আর চোখে ভয়ার্ত দৃষ্টি ফেলছে জয়ের দিকে। জয় কিচ্ছু বলল না মুখে। অন্তুর হাতটা চেপে ধরল। তাতে মনে হলো অন্তুর হাতের রগগুলো মট মট করে ছিঁড়ে যাচ্ছে। পশুর মতো ভোতার আগে গজরাতে গজরাতে টেনে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকায়। তখন মাগরিবের আজানের সময় হয়ে এসেছে প্রায়। আশ্চর্যজনক ব্যাপার, এই বড় ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই আরও দুজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখল অন্তু। জয় কেবল চোখের ইশারা করতে ওরা দ্রুত সিঁড়ির দরজা আটকে দেয়। অর্থাৎ এখানে অন্য লোকেরাও আসে, তবে বাগানের পথ দিয়ে। জয় দেয়ালে কোনোই ঠেকে দাঁড়িয়ে আঙুল কপালেই ঘষছিল। বারবার ঠোঁট ভেজাচ্ছে, নিচের ঠোঁট কামড়ে ধরে এদিক ওদিক তাকাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে বেশ ভালোই শিখেছে আজকাল। আজ আর অশ্রাব্য ভাষায় বকি উঠল না। অন্তু সামনে এসে দাঁড়ায়। ওদের কেন আটকে রেখেছেন? তা জেনে তোমার কাজ নেই, এইসব থেকে দূরে থাকো। আমি জানতে চাইছি কেন ওদের আটকে রাখা হয়েছে। ওই পাঞ্জাবি পরা ছোট্ট ছেলেটাকে? মাদ্রাসার ছাত্র। নির্বিকার জবাব দিচ্ছিল জয় একের পর এক। ওর বুকে কোরআন ছিল। জয় ফ্রুকুচকে ঠোঁট পাকায়। হাফেজও। ওদের আটকে কেন রেখেছেন? অন্তু গর্জন করে উঠল। নতুন তো না কিছু, এর আগে শোনোনি কখনো মাদ্রাসার ছাত্রদের আটক অথবা হত্যার ঘটনা? আস্তে কথা বলো, থাপড়ে কান টান দিয়ে রক্ত বের করে দেব একদম। গলার সাউন্ড আসতে হয় না? না যা। কেন করা হয় এসব? জামায়াত শিবিরের ছেলে ওরা, দেশদ্রোহী শালারা, জঙ্গির দল। আর একটা প্রশ্ন করবে না। ওদেরকে আপনারা কেন আটকে রেখেছেন? উপর মহলের হুকুম। ওপর মহল? কোন উপর মহল? আপনি কে? জয় আমির। অন্তুর স্বর ধীরে ধীরে ক্রুদ্ধ হয়ে উঠেছিল। বহুদিন পর তার এই রূপ। কিছুদিন বেশ শান্তই ছিল। আপনার আব্বু জাভেদ আমির যুদ্ধাপরাধী ছিলেন। দাদু জলিল আমির মুক্তিযোদ্ধাও ছিলেন। আর অন্তু অবাক হয়ে যায়। জয় ছোটের ঠোঁট গুজে কপাল কুচকায়, এরপর আলতো হাসে। আচ্ছা, তো ফ্যামিলি হিস্ট্রি জানতে চাও? আগে বলবে না? তোমার হক আছে তো। কিছুই জানো না তেমন শ্বশুরবাড়ির সম্বন্ধে? মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধাপরাধী? কোনো সংবিধান এমন নেই যে মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধাপরাধী হতে পারবে না। ছোট চাচা জয়নাল আমির রাজাকার ছিলেন তো। ঘাড় বাঁকা করে তাকায় জয়। সোজা ভাষায় বলুন, পুরো পরিবারটাই কসাই ছিল। দুই পাশে মাথা নাড়ে জয়। না, তা আবার ছিল নাকি? আমার 7 পুরুষের কেউ কোনো কালে মাংসের ব্যবসা করে নাই। আমার দাদুভাই ছিলেন মশলা ব্যবসায়ী। সেই আমলে বিদেশের সাথে মশলার কারবার টারবার করত। আমার বাপ চাচার ছিল কাঁচামালের ব্যবসা। আমি অবশ্য বেকার। তবে তুমি যদি কোনোদিন সংসার টংসার করতে আন্তরিকভাবে রাজি হও, তাইলে একটা কামকাজ শুরু করতে পারি। মেয়ে লোক আবার বেকার বেটা ছেলে পছন্দ করে না। কথা ঘোরানো শেখাবেন আমায়?
খুব দক্ষ আপনি বিষয়টাতে। জয় গম্ভীর হলো। তুমি এসব থেকে দূরে থাকো আরমিন। তোমার প্রতিবাদী চিন্তাভাবনা আজ তোমাকে এত দুর্ভোগে এনেছে। সহ্য করে যে বেঁচে থাকে সে চিরকাল। জয় তাকায়, অন্তচ্ছিল হাসে। চিরকাল বেঁচে থাকে যারা সহ্য করে, তারা অমর হয়ে যায় আর জীবনে মরে না। স্বাভাবিক মৃত্যু আর সংগ্রামীদের মৃত্যু একরকম হয় না। পচে মরার শখ কেন হয়েছে? আর সহ্য করে আজ বেঁচে থেকে আগামীতে যদি মৃত্যুর হাতে ধরা দিতেই হয় তো আজ মরবো। আজ মরবো তো এখন মরবো। কুকুরের মতো জিহ্বা বের করে শ্বাস নিয়ে বাঁচতে চাই না। সহ্য করে চুপ থেকে প্রতিবাদ না করে যদি গড় আয়ু হিসেবে বড়জোর 60 বছরের বেশি বাঁচা না যায়, তবে আমার বুকের ভেতরে যে আগুন জ্বলছে সেই আগুনে আপনাদের ঝলসে মরতে শুধু 60 সেকেন্ড বাঁচতে চাই। এর বেশি একটা শ্বাসও ফেলবো না এই নরকীয় দুনিয়ায়। এই অপরাধের সাম্রাজ্যে কয়েক যুগ বেঁচে থেকে শোষিতদের হাতে শোষণ হবার চেয়ে কবরের মাটি অসীম শান্তিদায়ক। রক্তমাখা শরীরে আমি ওই মাটিতে মিশতে চাই। জয় অনেকক্ষণ চুপচাপ চেয়ে থাকে অন্তর ক্ষিপ্ত মুখখানার দিকে, পরে বলল, একবার ওই ঘরে যাওয়ার চেষ্টা করলে তোমার এই ইচ্ছেটা পূরণ করে দেব। ঘরওয়ালি পা দুটো কেটে ঢাকা পঙ্গু হাসপাতালে অ্যাডমিট করে রেখে আসবো। বাঁচার ইচ্ছে না থাকলে কাউকে জোর করে বাঁচিয়ে রাখা ঠিক না। তার আগে আপনাকে আমি জাহান্নামের রাস্তা অবধি এগিয়ে দিয়ে আসব। জয় আমির, আপনাকে অনেক সুযোগ দিয়েছি, মানছি আপনাদের রাজত্ব চলছে, তবু মানুষই তো আপনারা। মেরে মরলে তার কি? আমার তো আর পিছুটা নেই কিছুর। জয় দেয়াল থেকে সরে এসে ছাকি মেরে অন্তুকে 2 হাতের বাঁধনে পুরো দেয়ালের সাথে ঠেস দিয়ে ধরে, তাতে তৎ চেপে চাপা গলায় বলে, চুপ। এত কথা কসকে তুই শালি? চুপ থাক। কেন বাঁচাতে চান আমায়? আপনার মতো জানোয়ারের সহায়তায় বেঁচে থাকার কোনো লালসা তো আমার নেই। জয় কথা বলে না, কিছুক্ষণ তাকিয়ে থাকে চুপচাপ। চুপ করে অন্তুর গলায় একটা চুমুকে অযত্নে বেড়ে ওঠা দাড়ি ঘষে অন্তুর গলায় ছিটকে যাবে তাই চেপে ধরে রাখে অন্তুকে। কিছুক্ষণ পর অন্তুর মুখের খুব কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, যা হচ্ছে দেখে যা। আরমিন, তোর ইচ্ছে, তোর কিছু করার নেই বিশেষ। বড়জন আমাকে মেনে নিতে পারিস, আমি খুব একটা খারাপ না, অন্তত তোর জন্য। অন্তু মুখটা শক্ত করে অন্যদিকে ফিরতে চায়। আবার একবার জন্মই যদি প্রার্থনা থাকবে, সেবারেও যেন এই আপনাকে না ভুলি, আর আমার ঘৃণায় যাতে এক রত্তি পরিমাণ কমতি না আসে সেকালেও। জয় গা দুলিয়ে আওয়াজ করে হাসে। আমিন আমিন। তোমার আল্লাহ কবুল করুন এই ফরিয়াদ। আপনি নাস্তিক? না না, ঠিক তা না, কিন্তু আমার মতন পাপীদের তোমার আল্লাহ উপাসক হিসেবে মানেন কিনা তা তো জানা নেই। মাঝে মধ্যেই যখন ভদ্রলোকের মতো কথা বলে জয়, তখন খুব নিখুঁত লাগে শিক্ষিত হিসেবে। অন্তু রুষ্ট চোখে অবুজের মতো চেয়ে থাকে। দরজায় করাঘাত পড়ে। জয় শীতল পায়ে দাঁড়িয়ে থাকে। অন্তু তাকায়, তার অস্থির চোখ দুটো একবার শান্ত জয়কে দেখে, আবার দরজার দিকে চায়। দরজার ওপাশ থেকে হামজা এবার ডেকে ওঠে। জয়ের হামজা ভেতরে এসে অন্তুর সামনে দাঁড়িয়ে নরম গলায় বলল, চাবিটা দাও। ওদেরকে ছেড়ে দিন, ওদের সাথে কোনো শত্রুতা নেই আপনাদের। ওরা কষ্ট পাচ্ছে শুধু শুধু। ওদের খামোকা আঘাত করে নিজেদেরকে জানোয়ার প্রমাণ করার মাঝে বাহাদুরি নেই। মেয়র সাহেব, ওরকম আঘাত আমরাও সয়েছি, বহুত সয়েছি। আরাম করে গড়িয়ে এত দূর আসিনি। জয়ের পিঠের দাগগুলো দেখেছো হয়তো, আমারগুলো দেখবে? তার জিম্মেদার ওই ছোট্ট ছোট্ট শিশুরা ছিল। শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ আপনি। যুক্তিহীন কথা আপনার মুখে খুব কটু শোনায়। চাবি দাও। ছেড়ে দিন ওদের, বাড়ি ফিরতে দিন। যে যার মায়ের কোলে ফিরে যাক। চাবি কোথায় রেখেছো? ঘরটা দুলে উঠল বোধ হয়। গম গম করে প্রতিধ্বনিত হলো হামজার গর্জনের মতো ভারী ধমকটা। চোখ বিস্ফোরিত হয়ে এসেছে। এতটা উত্তেজিত দেখা যায়নি তাকে আগে। জয় পোশাক পরছিল তখন আয়নার সামনে, গুনগুন করে গান গাইছে। গোটা ঘর শান্ত, অথচ ক্ষুদ্র হাতে উল্টো পালট করে সেই চাবি খুঁজে পেল না হামজা। আর চাইলো না ছেলেদের দিয়ে নতুন 3টে বিশাল তালা আনলো। নিজেই চাবি দিয়েও নয়, বরং শাবলের আঘাতেও পুরনো তালা টুকরো টুকরো
করে ভেঙে নতুন দুটো তালা পর পর মারল সিঁড়ির দরজায়। বেরিয়ে গেল দুই ভাই। এরপর রাতটা কাটলো অস্থির, আর খাবারও পেল না বাচ্চারা। রিমি খাবার নিয়ে যায় রাতে একবেলা। আজ নতুন তালার চাবি কারো কাছে নেই, হামজা সাথে নিয়ে গেছে। অন্তু কয়েকবার চেষ্টা করেছিল, তালা ভাঙার পারেনি। নামাজে সেই রাতে খুব কান্নাকাটি করেছিল, শেষ রাতে অল্প একটু পানি খেয়ে রোজা রাখার নিয়ত করলো। উপবাস মানুষকে পরিশ্রুত করে, ভেতরে গ্লানি মুছে দেয়। তাছাড়া অন্তু টের পেতে চায় ওই ছোট ছোট বাচ্চারা কি করে না খেয়ে বেলার পর বেলা ওই অন্ধকার কুঠুরিতে কাটাচ্ছে। এরপর থেকে অন্তু বহুকাল যাবৎ একাধারে রোজা রাখতো দিনের বেলাটায়, রাতে নামাজে কাটাতো। এরপর আর কখনো তেমন একটা জয় সঙ্গ পায়নি তার। রিমি জানলা দিয়ে ভাঙা চাঁদটা দেখতে দেখতে টের পায় তার গাল বেয়ে বৃষ্টি নেমেছে। এই দোটানায় জীবন কাটতে কাটতে যাবে কত দূর। হামজা ধূর্ত, কেবল বাড়ির নিঃশব্দ পরিবেশের কাছ থেকেও সে পুরো ঘটনার বিবৃতি পেয়ে যেতে পারে, তার দক্ষতা অথবা অভিজ্ঞতা। আজ যখন দুপুরের পর পৌরসভার অধিবেশন বৈঠক শেষে হামজা বাড়িতে ফিরল, তখন অন্তু বড় ঘরে। এই কথা বুঝতে তার সমস্যা হলো না। জয় ঘুমাচ্ছিল। রিমি অন্তত হামজার সম্মুখে মুখের অভিব্যক্তি লুকাতে খুব কাঁচা। সে সামনে দাঁড়িয়ে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিল। হামজা রুমে এলো, পাঞ্জাবিটা খুললো, একটা ফতুয়া পরে জয় রুমে গেল। তখন জয় ঘুমাচ্ছে। জয়কে ডেকে বলল, আরমিন রুমে নেই। ব্যাস, সংক্ষিপ্ত একটি তথ্য দিয়ে সে নিজে ঘরেই চলে গেল। জয়ের মাথাটা স্ফুটন শুরু হয়ে যায়। অথচ অন্তুর সামনে গেলে আজকাল আর আগের মতো খ্যাপাটে হতে পারে না সে। যে মেয়ের চোখে ভয় নেই, তাকে ভয় দেখানোটাও সময়ের অপচয় ছাড়া কিছুই মনে হয় না। হামজা রুমে এলো। রিমি অস্থির হয়ে বিছানায় বসেছে, উঠেছে, এই কাজ ও কাজ করতে চাইছে, অথচ হাতে কাজ উঠছিল না। হামজা এসে বসলো বিছানায়। রিমি তাকাতে পারে না, ওই শান্ত চোখে আয়নায় দেখে ভারী মুখটা। চাপদাড়িতে শ্যামলা চেহারাটার দারুণ মানায়। রিমি দাদি বলতো, পাঠার মতো শরীর, এই দানবের লগে আমার কুট্টি রিমারে বিয়া দিস না রে। অথচ সেই বিশাল আকৃতির লোকটা কখনো কিছু চাপিয়ে দেয়নি রিমির উপর, বরং ওর ছোট্ট বয়সের জেদগুলোকে একজন অসীম ধৈর্যশীল অভিভাবকের মতন মেনে চলেছে। একবার রিমির কলেজে দুটো ছেলে রিমিকে কটূক্তি করেছিল। হামজা পাটোয়ারির বউ কথাটা উল্লেখ করে নোংরা কথা বলেছিল। হামজা সেই ছেলে দুটোর কি করেছে তাও জানা। একদিন রাতে রিমিকে নিজের কোলে বসিয়ে নরম করে বলেছিল, পড়ালেখার কি খুব ইচ্ছে আপনার ম্যাডাম? রিমি বলল, না, আমার পড়তে একটুও ভালো লাগে না, এক্সট্রা ঝামেলা। হামজা হেসেছিল। তো কি করতে ভাল লাগে? রিমি লজ্জায় লাল হয়ে মাথা নত করে, মুখে বলতে পারেনি। হামজা, আপনার সংসার করতে ভাল লাগে। আমার বয়সটাই তো এমন, সংসারে কাজ কাম করা, বউ সেজে থাকার শিহরণ, আপনার সেবা যত্ন, স্পর্শ, এসব ছাড়া কিচ্ছু ভাল লাগে না। বলেছিল। তাহলে পড়ালেখা ছাড়িয়ে দিই, ইন্টার পরীক্ষাটা দিয়ে আর পড়তে হবে না। মন থেকে বলবে তুমি রাজি? খিলখিল করে হেসে উঠেছিল রিমি। বিয়ের কবুল পড়াচ্ছেন? এরপর পড়ালেখার করা হয়নি আর। যখন ক্ষমতার অগ্রগতি হচ্ছিল হামজার, রিমি আনন্দ লাগেনি, আবার খুব লেগেছে। হামজার স্বপ্ন শুনতে শুনতে সেও চাইতো হামজা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক। সে হবে মাননীয় সংসদ সদস্য, যাকে বলে ওই এমপির বউ। কিন্তু মাঝারের কে মারার পর তাদের মাঝে যে ভাঙনের সুর বেজেছিল তা ঠিক মিটে যেত। কিন্তু তারপরে একদিন এলো রিমির ওপর এক জঘন্য প্রস্তাব। রিমিকে নিয়ে হামজা গেল একদিন বড় ঘরে। ও ঘরে প্রথমবার গিয়ে রিমির দম আটকে এসেছিল। মনে হচ্ছিল হামজার সাথে সে কেন কোনো কবরে নামছে। জাপটে ধরেছিল হামজাকে। হামজা আশ্বাস দিয়েছে, কিচ্ছু হবে না, তুমি ওদের খাবার দেবে একবেলা। আরমিন বিয়ে হয়ে আসার কিছুদিন আগেই এক পাল বাচ্চাদের আনা হলো। তাদের কিছুদিন রাখা হয়েছিল। এক রাতে তাদের নিয়ে যাওয়া হলো মালটানা ভ্যানগাড়িতে করে। কোথাও নিয়ে গিয়ে হত্যা করে ফেলা হয়েছিল। শুধু বাচ্চাদেরই নয়, যুবকদেরও আনা হতো। টর্চার করা হতো ওদের, কিছু জিজ্ঞাসা করা হতো, কিছু স্টেটমেন্ট চাওয়া হতো। না দিলে মৃত্যু অথবা কারাগার। আপত্তিকর স্টেটমেন্ট। এইসবের পর আজ অবধিও রিমি হামজার মাঝে সেই পুরনো সম্পর্ক ফিরে আসেনি। দোটানা টানাপন কেটে গেছে বহুদিন। রিমি ঘেন্নায় লজ্জায় দুটো বাচ্চা নষ্ট করেছে ভ্রূণ অথবা তারও আগের অবস্থায় ঔষধ খেয়ে।
তা হামজা জানে না। রিমি চায় না তার বাচ্চা পৃথিবীতে এসে এমন বাপ চাচার সংস্পর্শ পাক। এমন একটা বাড়িতে সে পালিত হোক যে বাড়িতে কুলসিত, যে বাড়িটাই কুলসিত অমানুষদের বাস, সেখানে যেখানে প্রতিটি সদস্যের মাঝে নোংরামি বীজ আছে। হামজাকে দেয়া তার সবচেয়ে বড় এবং নীরব শাস্তি বাবা হওয়া থেকে বঞ্চিত করা। কারণ যে লোক অন্যের সন্তানকে এভাবে অমানসিক অত্যাচার করতে পারে তার বাপ হওয়ার অধিকার নেই, কাশ্মীর কালেও নেই। অথচ হামজা মনে মনে একটা বাচ্চার জন্য মরিয়া, তবুও কোনোদিন মুখ ফুটে রিমিকে কিচ্ছু বলল না। হয়তো মেয়েটা নিজের অক্ষমতা নিয়ে কষ্ট পাবে, অথচ হামজা জানেই না রিমি সুস্থ। প্রথম দিকে তার বয়স কম থাকায় বাচ্চার কথা চিন্তা করতে হয়নি। পরে হামজা ধারণা রিমি অসুস্থ হয়তো, অথবা নিতে চায় না। এসব ভাবলে রিমির বুক পুড়ে যায়, কান হয়ে আসে ভেতরটা। সে মা ছিল, সেই সকল অনাগত সন্তানদের পাপ করেছে। পাপীদের আশেপাশে থেকে সেও কঠোর পাপী হয়ে গেছে। তার বাবার বাড়িটাও রাজনীতির ছায়া ছিল, কিন্তু অন্দরে কখনো সেই সবের দাগ লাগেনি। বাইরে বাপ চাচারা কি করেছে তা নিয়ে ভেতরে বাড়ির কোনো সম্বন্ধ ছিল না। হামজা বিছানায় বসে থাকে অনেকক্ষণ, মাথা নিচু করে। রিমি আয়নাতে দেখছিল ওকে, মাথার ঘন চুলগুলো এলোমেলো হয়ে আছে। দুই ভাইয়েরই দাড়িটা অযত্নে বেড়েছে বড়, দেখতে অন্যরকমই সুন্দর লাগে। একসময় হামজা রিমিকে ডেকে পাশে বসা অল্প চুপ থেকে জিজ্ঞেস করে, এত নারাজ তুমি আমার উপর? রিমির কথা আটকে আসি তবু বলে, তা কেন বলছেন? আমার বিশ্বাসকে তুমি? আপনি কি আমাকে বিশ্বাসঘাতক বলতে চাইছেন? হামজা তাকায় চোখ তুলে। রিমি জমে গেল যেন। চোখ নামায় সঙ্গে সঙ্গে হামজা জিজ্ঞেস করে, আমার চাবি এখনো তোমার ড্রয়ারে, তোমার কাছে। আরমিন চাবি কোথায় পেল রিমি? রিমি কথা বলে না। হামজা পা টান করে রিমির কোলে মাথা রাখে। থরথর করে কেঁপে উঠল রিমি। এক দৃষ্টিতে চেয়ে থাকে হামজা কিছুক্ষণ ওর মুখের দিকে, ফের উঠে বসে। রিমিকে ঘুরিয়ে নিজের মুখোমুখি বসায়, মুখ হাতের আঁচলায় ধরে চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, কি চাও বলো? আরমিনের মতো ওদের ছেড়ে দেবার আর্জি ছাড়া যে কোনো কিছু কবুল আজ। বলো কি চাও? রিমির চোখ ভরে উঠেছিল চট করে। এই লোকের সামনে টিকে থাকা বড় মুশকিল তার জন্য, যার প্রশস্ত বুকে মুখ না লুকালে একসময় বুকটাও চলতো না একটুও। এই লোকটা থেকে সে এত দূরে দূরে কেন আজ? পরিস্থিতির কাঠিন্য নিতে দম ফুরিয়ে যাবার জোগাড়ছে। পানিটুকু চোখ বেয়ে গড়িয়ে পড়ার আগে রিমি বলে, আপনি যা নিষেধ করেছেন আমি যদি সেটাই চাই? হামজা শান্তভাবে মাথা তোলায়। শর্তের খেলাপি হয়ে যাচ্ছে, অন্য যে কোনো কিছু চাও। তাহলে আমার প্রশ্নের উত্তর দিন। অনেক প্রশ্ন। রিমি হামজার হাত দুটো নিজের চোয়াল থেকে সরিয়ে দেয়, জিজ্ঞেস করে, জয় ভাইয়ের মতন আপনারও নারী দোষ আছে? আরমিন বড় ঘরের পাশে অনেক খারাপ মেয়েকে দেখেছে। হামজা হাসল। অনেক কিছুই দেখে ফেলেছে সে। উত্তর দিন, নারী দোষ আছে? ছিল। বিস্ফোরিত আহত চোখে তাকায় রিমি। হামজা ছটফটিয়ে উঠে। বোধহয় প্রথমবার তার চোখে কাতরতা লক্ষ্য করা যাচ্ছিল। সাফাই গাওয়ার মতো করে বলে, বহু বছর আগে ছিল, যখন আমি একদম যুবক। এরপর ধীরে ধীরে সোসাইটিতে যখন নামগাম বাড়ছিল, দায়িত্ব ব্যস্ততা বাড়ছিল, তখন সেসব কমে এলো। আবার তখনই একদিন ঝন্টু কাকার বাড়িতে তোমাকে দেখলাম। বিশ্বাস করো, আর কোনো দিন কোনো মেয়ে লোককে ছুঁইনি। চট করে রিমির মুখে হাত ছোঁয়ায়। তোমাকে ছুঁয়ে বলছি, আর কাউকে ছুঁইনি আজ পর্যন্ত। এরপর আর বেশি দিন অপেক্ষাও করিনি, এই জন্য তাড়াতাড়ি বিয়ে করে তুলে আনলাম। বিয়ের আগে ছেলে মানুষের দোষ ধরতে আছে? তখন তো তুমি ছিলে না, বিভিন্ন ক্লাবে ম্লাবে যেতে হতো, তখন নিজেকে সামলানো যায়নি। কিন্তু তোমাকে দেখার পর আর না, নয়তো তুমি তখন একেবারে ছোট। অত ছোট বয়সে বিয়ে করতাম না, একটু বড় হতে দিতাম। কিন্তু আমি জানতাম এই দিন একদিন আসবে, সেদিন জবাব দিতে গেলে লজ্জিত হতে হবে। কথা বলার সময় গাইগুই করা পছন্দ না আমার। যে কোনো পাপকে স্বীকার করব, সেটাও বুক ফুলিয়ে, নয়তো নিজেকে পাপের চেয়ে বেশি ছোট লোক মনে হয়। এই স্বভাবটা জয় খুব পেয়েছে। এই দিনটাকে ফেস করতে চাইনি। আমি বুঝতে পারছিল না কি করবে কি বলবে, অথচ বুকে এক প্রকার ব্যথা জড়িয়ে ধরেছিল। ওদের কেন ধরে রেখেছেন? কাজ আছে। কি কাজ? সব কি বলা যায়? বললেই বুঝবে। তবু শুনি। না, শুনতে হবে না। কিছুটা কঠিন শোনায় হামজার স্বর।